সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। ইউরো কাপে ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আরেক ম্যাচে রাত 10টায় পোল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রিয়া। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই আলাদাভাবে জয় পেয়েছে নেদারল্যান্ডস আর ফ্রান্স। তাই দুই দলের সামনেই এখন দ্বিতীয় পর্ব নিশ্চিতের হাতছানি। তবে দুই দলের পরিসংখ্যান অবশ্য ভিন্ন কথা বলছে। ইউরোর মঞ্চে এখন পর্যন্ত 5 বারের দেখায় 3 বারই হেরেছে ডাচরা, যেখানে এবারের আসরের বাছাই পর্বের 2টি ম্যাচেই পরাজয়ের স্বাদ নিয়েছে ভ্যান ডাইকরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হেড করতে নাকের হাড় ভেঙে যায় এই ফরাসি তারকার। অন্যদিকে পোল্যান্ড ও অস্ট্রিয়া দুই দলই প্রথম ম্যাচে হেরেছে, তাই ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই দুই দলের সামনেই। দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে ভারত সফরে যাচ্ছেন। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর দেশটিতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে দুপুর 2টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। উড়োজাহাজটি স্থানীয় সময় বিকেল 4টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে। সফরকালে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর। শুক্রবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। স্থানীয়রা জানান, গৃহবধূ মাইমুনা 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুক্রবার রাত 10টার থেকে ভারী বর্ষণ শুরু হলে পাহাড়ের পাদদেশে থাকা তাদের ঘরে ভোরের দিকে মাটি ধসে পড়ে। এতে স্বামী স্ত্রী দুইজনেরই মৃত্যু হয়। এর আগে গত বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। আমরা জানতে পেরেছি যদিও বৃষ্টি হাসপাতাল। দর্শক, পাহাড় ধসের বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, পাহাড় ধসে নিহতদের মরদেহ কি উদ্ধার করা হয়েছে? আর এ ধরনের ঘটনায় মৃত্যু ঠেকাতে স্থানীয় প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ তানিয়া, গত রাত থেকে প্রবল বর্ষণ হচ্ছিল। প্রবল বর্ষণের কারণে যে হলো পাহাড়ি এলাকা, কক্সবাজারের বিশাল একটা অংশ আছে পুরো পাহাড়ে ঘেরা। এখানে পাহাড়ের উপরে নিচে সবগুলা শত শত হাজার হাজার বসত বাড়ি। এখানে গতকাল কক্সবাজার শহরের 9 নম্বর ওয়ার্ডের বাদশাগোনা এলাকায় এখানে যে ঘরে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ যে কক্ষে তারা মৃত্যুবরণ করছে, ঠিক আমার পেছনে তাদের কক্ষ দেখতে পাচ্ছেন আপনি, ওখানেই তাদের মৃত্যু হয়, মাটি ধসে পড়ে। এখানে ঠিক 3টা যখন তার মা আনোয়ার হোসেন এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা ঘুমাচ্ছিল, তখন বর্ষণ হচ্ছিল। তাদের মা মমতাজ বেগম তাদেরকে ঠিক 3টায় ঘর থেকে তাদেরকে ডেকে দেয়, ঘুম থেকে ডেকে দেওয়ার পর মা বলছে, ছেলেকে বলছে তোমরা ওখানে ঘুমিয়ে না, তোমরা এই রুমে চলে আসো। কিন্তু ছেলে বলছে আমরা কিছুক্ষণ পর আজান হবে, আমি চলে যাব। যেহেতু ছেলে এখানে একটা মসজিদের মুয়াজ্জিম হিসেবে কাজ করে পার্শ্ববর্তী একটা মসজিদে, ছেলে কোনো মায়ের কথা কর্ণপাত না করে আবার ঘুমিয়ে পড়ার ঠিক 3:30টার দিকে পাহাড়টা ধসে এসে তারা মাটির নিচে তলিয়ে যায়। এরপরে এলাকাবাসী এসে লাশ উদ্ধার করে। যদিও প্রশাসনকে বারবার ফোন করার পরেও ভোর 7টা থেকে কেউ আসে না, এখানে সাড়া দেয় নাই। স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে অবশ্য প্রশাসনের লোকজন এসেছে, তাদেরকে হাসপাতালে দেখতে এসেছে। কিন্তু এরপর যে আপনি যে প্রশ্ন করেছিলেন যে এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না, প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা জানি যে জেলা প্রশাসন বলুন, পৌরসভা প্রশাসন বলুন, এখানে শুধু বৃষ্টি আসলে, বর্ষাকাল আসলে মাইকিং করা হয়, মাইকিং করে অতটুকু সতর্ক করা হয়। কিন্তু এর পরবর্তী আর কোনো পদক্ষেপ নেওয়া না, কারণ এখানে পুরো একটা অংশ পুরো পাহাড়ে ঘেরা। পাহাড় প্রতি বছর পাহাড় কাটা হয়, পাহাড় কেটে ঘর নির্মাণ করা হয়, কিন্তু কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয় না। এখানে যেসব বাড়িঘর আছে, হাজার হাজার বাড়ি, এগুলো প্রায় ঘরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে শুধু মাইকিং ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যদিও মুখে বলা হয় বা প্রশাসনের মিটিং ডেকে বলা হয়, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ আমরা চোখে দেখি না। তানিয়া।
কক্সবাজার থেকে পাহাড় ধসের সবশেষ অবস্থান জানাচ্ছিলেন হারুনুর রশিদ। এবার বর্ষায় চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত 15 বছরে চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে 300-রও বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামে প্রায় প্রতি বছরই পাহাড় ধসে প্রাণ হারাচ্ছে মানুষ। তাই বর্ষা এলে শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদ। মহানগরী সহ চট্টগ্রামে 65-র মধ্যে 34টিকে ঝুঁকিপূর্ণ পাহাড় হিসেবে চিহ্নিত করেছে বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটি। এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধ বসবাসকারীর সংখ্যা প্রায় 10 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় রক্ষা ও প্রাণহানি রোধে এসব বাস্তুহারা জনগোষ্ঠীকে পরিকল্পিত পুনর্বাসন করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার বিকল্প নেই। পাহাড়কে সংরক্ষিত রাখতে হলে প্রশাসনকে সারা বছর ব্যাপী সচেষ্ট থাকতে হবে এবং কঠিনতম যে সমস্ত আইনগুলো আছে আইনের যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে সচেষ্ট রয়েছে। যখনই কোনো পাহাড় কর্তন বা পাহাড় ধসের কোনো ঘটনা ঘটে, পরিবেশ অধিদপ্তর পরিবেশ আইনে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে মাইকিং সহ নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। নতুন করে আমরা কোনো পাহাড় কর্তন করতে দিব না। জেলা প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ পরিমাণে তৎপর রয়েছে। যে কোনো পাহাড় কাটার সংবাদ পাওয়া মাত্র আমরা কিন্তু তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে থাকি। 2007 সালের 11 জুন ছিল চট্টগ্রামে পাহাড় ধসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন। পাহাড় ধসে একদিনে 127 জন প্রাণ হারান আর আহত হন 105 জন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সিলেট, সুনামগঞ্জ সহ দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা ও তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 15,000 পরিবার। ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে শিমুলবাড়ি পয়েন্টের বিপদসীমার 15 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টের তিস্তার পানি 50 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং উজানের ঢলের কারণে নেত্রকোনার প্রধান কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও সুনামগঞ্জে এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন হাজারো বন্যা দুর্গত মানুষ। দর্শক, বন্যার খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউনুস আলী। ইউনুস, বন্যা দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ নিয়েছে প্রশাসন, আর বন্যার পূর্বাভাস নিয়েও আমাদের জানাবেন। তানিয়া, নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকে। কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে চর, দ্বীপচর সহ নিম্নাঞ্চলের অসংখ্য গ্রাম। ইতিমধ্যেই আপনি যেমনটি বলছিলেন যে বন্যা দুর্গতদের নিয়ে প্রশাসনের কি উদ্যোগ আছে, আমি যতটা জানি যে কুড়িগ্রাম জেলা প্রশাসনের গতকাল বন্যা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বন্যার সংক্রান্ত যে বিষয়গুলো হচ্ছে তাদের মধ্যে দ্রুত উদ্ধার এবং বন্যা দুর্গতদের দ্রুত খাদ্য পৌঁছানোর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এখন পর্যন্ত বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে স্থানীয়ভাবে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। আমি আপনাকে আরও জানিয়ে রাখি, আজ সকাল 6টায় কুড়িগ্রামের ধরলা নদীর তালুক শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার 15 এবং তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে 50 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমর এবং তিস্তার প্রায় 50টি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। তানিয়া, কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ইউনুস আলী।
আন্তর্জাতিক প্রসঙ্গ। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে দিল্লির একটি আদালত। জামিনের নির্দেশ তিহার জেলে পৌঁছানোর পর শুরু হবে কারামুক্তির প্রক্রিয়া। শুক্রবার তিনি জেল থেকে ছাড়া পাবেন বলে আশা করা হচ্ছে। আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তারপরও দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি তিনি। ফলে তিনি ভারতের ইতিহাসের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হন। মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 রাজ্যে জান্তা সেনাদের সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীদের 2 সদস্য নিহত হন। এদিকে মিয়ানমারের জান্তা সরকার যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করছে বলে অভিযোগ তুলেছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। জোটের সদস্যদের দাবি, চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও জান্তা বাহিনী চলতি মাসে দেশটির উত্তরাঞ্চলে বারবার হামলা চালিয়েছে। এতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।